ইসরায়েল ফিলিস্তিন একবিংশ শতাব্দীর এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। অপরদিকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা করছেন অনেকেই। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। এবার তেল আবিব ও আশকেলনে হামলা হুতিদের। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ। অপরদিকে ইসরায়েলের পূর্ণ স্বাধীনতা ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় মন্তব্য গ্যান্টোজের। এরপরেই থাকবে বাইডেনকে চীনের রেড লাইন স্মরণ করালেন শি জিনপিং। এবং সর্বশেষ জানাবো যুদ্ধ প্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান জানালেন কিম জং উন। শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। এবার তেল আবিব ও আশকেলনে হামলা হুতিদের। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ আন্দোলন বা হুতিরা তেল আবিবের জাফাপাড়া এবং আশকেলন শহরে হামলা চালিয়েছে। আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তিনি তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, বিমান বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণে জাফা এবং আশকেলনে ইসরায়েলি শত্রুর বেশ কয়েকটি সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। সারিয়ার মতে হুতি ড্রোন ইসরায়েলে সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুতি বিদ্রোহীদের আক্রমণের কারণে আন্তর্জাতিক শিপিং বাণিজ্য বড় ধরনের প্রভাব পড়েছে। হামলার কারণে অনেক বাণিজ্যিক জাহাজও ইতিমধ্যে সুয়েজ খাল পরিবর্তন করে অন্য পথ ব্যবহার করা শুরু করেছে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে বিরাট প্রতিবন্ধকতারও সৃষ্টি হয়। হুতির পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দেয় এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা এবং জাহাজের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রত্যাশিত প্রসপারিটি গার্ডিয়ান নামে একটি অপারেশনের প্রস্তুতির ঘোষণা দেয়। তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিয়মিত ইয়েমেনের হুতির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী লেবাননের সশস্ত্র সংগঠন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র কর্তৃক প্রণীত যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের সম্মতির কথা জানিয়েছে হিজবুল্লাহর কর্মকর্তারা। রোববার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে বৈরুতে ওয়াশিংটনের দেওয়া খসড়ার বিষয়ে কোনো সুস্পষ্ট চুক্তি না হলেও আলোচনায় জড়িত সূত্রের মতে হিজবুল্লাহ ইতিবাচক ইঙ্গিত প্রদান করেছে, জানিয়েছে তারা চুক্তির জন্য প্রস্তুত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সিনিয়র মার্কিন সহকারী আমোস হোসস্টেইন আগামীতে লেবাননের প্রতিক্রিয়ার ভিত্তিতে বৈরুতে ভ্রমণের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে। জানিয়ে লেবাননের সরকারের পাশাপাশি হিজবুল্লাহর পক্ষ থেকেও আলোচনা করেছেন হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র সংসদের স্পিকার নাবিহ বেবরি। তার দল জানিয়েছে মার্কিন প্রস্তাবটি তারা পর্যবেক্ষণ করছে। সোমবার হিজবুল্লাহ এই ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করবে। এর ভিত্তিতে হোসস্টেইন বৈরুতে এবং সম্ভাব্য ইসরায়েলে সফর করবে। এদিকে গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কথা হয়েছে, যেখানে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছে। সেজন্য এখন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে জোর দেওয়া হচ্ছে। ইসরায়েলের পূর্ণ স্বাধীনতা ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় বলেছেন গ্যান্টোজ। ইসরায়েলের পূর্ণ স্বাধীনতা ছাড়া লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি রাজনীতিবিদ ও সাবেক যুদ্ধমন্ত্রী সভার সদস্য বেনি গান্টোজ। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেনি গান্টোজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে বলেছেন, লেবাননের সাথে নতুন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছে এর সাথে অবশ্যই ইসরায়েলের পূর্ণ স্বাধীনতা অন্তর্ভুক্ত করা উচিত। এর আগে গত সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, লেবাননের সাথে যে কোনো যুদ্ধবিরতি চুক্তির প্রধান চ্যালেঞ্জ হবে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করা। একই সাথে হিজবুল্লাহ বাহিনীকে ইসরায়েলের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে। ইসরায়েলের নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জও দাবি করেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহকে পরাজিত করেছে। এই মন্তব্যের একদিন পরই বেনি গান্টোজ এই কথা বলেছেন। রোববার ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহর প্রধান মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে। সেপ্টেম্বর
সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুলার মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় এবং ইসরায়েলি বিমান হামলায় হিজবুলার নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকে আফিফ বিশেষভাবে সক্রিয় ছিলেন। গত মাসে ইসরায়েলি হামলার আগে আফিফ তড়িঘড়ি করে বৈরুতে একটি সংবাদ সম্মেলন শেষ করেন। লেবাননের সেনাবাহিনী বলেছে রোববার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহর আল মারিতে এক সামরিক কেন্দ্রে ইসরায়েলি হামলায় 2 জন সৈন্য নিহত এবং 2 জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 3400 জন নিহত হয়েছে এবং 12 লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রতিদিনই ইসরায়েলের ভেতরে রকেট নিক্ষেপ করছে, যার পাল্লা বৃদ্ধি পেয়ে এখন মধ্য ইসরায়েল পর্যন্ত আঘাত হানছে। হিজবুল্লাহর রকেট আক্রমণে অন্তত 76 জন নিহত হয়েছে, এদের মধ্যে ইসরায়েলি 31 সৈন্য। এর ফলে 60,000 ইসরায়েলি তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সূত্র আল জাজিরা। বাইডেনকে চীনের রেড লাইন স্মরণ করালেন শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে চীনের রেড লাইন এবং নীতিমালা স্মরণ করিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার 17 নভেম্বর পেরুর রাজধানী লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই নেতা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী শি জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্ক টিকিয়ে রাখতে চীনের মৌলিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শনের উপরে জোর দিয়েছেন। তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো প্রধান দেশগুলোর মতপার্থক্য এবং বিরোধ থাকাই স্বাভাবিক, তবে তা নিয়ে একে অপরের মৌলিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। চীনের 4টি রেড লাইন। শি জিনপিং তার বক্তব্যে 4টি প্রধান বিষয়কে রেড লাইন হিসেবে উল্লেখ করেছেন। তাইওয়ান ইস্যু। তিনি জানান, তাইওয়ান ইস্যুতে শান্তি বজায় রাখা এবং তাইওয়ানের স্বাধীনতা চেষ্টার মধ্যে কোনো মিল নেই। গণতন্ত্র ও মানবাধিকার। চীনের গণতন্ত্র ও মানবাধিকার ব্যবস্থাকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার কথা বলেন। চীনের বিকাশের অধিকার, চীনের অর্থনৈতিক উন্নয়ন ও স্বার্থকে সম্মান করার আহ্বান জানান তিনি। চীনের সার্বভৌমত্ব। দক্ষিণ চীন সাগর সহ সার্বভৌম এলাকায় চীনের দাবি পূর্ণ ব্যক্ত করেন শি জিনপিং। তিনি বলেন, উত্তরণশীল শক্তি ও প্রতিষ্ঠিত শক্তির মধ্যে সংঘাত অনিবার্য নয়, তাই নতুন শীতল যুদ্ধ শুরু হওয়া উচিত নয়, কারণ এটি এমন এক যুদ্ধ যাতে কেউ জয়লাভ করতে পারবে না। বাইডেনের প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের এক চীন নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পূর্ণ ব্যক্ত করেন এবং আশ্বস্ত করেন যে যুক্তরাষ্ট্র চীনের এই ব্যবস্থাকে বদলানোর চেষ্টা করবে না বা তাইওয়ানের স্বাধীনতায়ও সমর্থন করবে না। এমনকি যুক্তরাষ্ট্র নতুন কোনো শীতল যুদ্ধে জড়াতে চায় না বলেও উল্লেখ করেন তিনি। এসব বিষয় নিয়ে সহযোগিতা জোরদার। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রাখতে সহযোগিতা সম্প্রসারণ এবং মতপার্থক্য ব্যবস্থাপনার উপরে গুরুত্ব দেন। শি জিনপিং বলেন, সমান অংশীদারিত্বের ভিত্তিতে একে অপরকে সম্মান জানানোই স্থিতিশীলতা বয়ে আনবে। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব। চীন জানিয়েছে এই বৈঠকের উদ্দেশ্য ছিল চীন মার্কিন সম্পর্কের মধ্যে অর্জিত স্থিতিশীলতার গতি ধরে রাখা। উভয় নেতা একমত হন যে একটি স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক শুধু দুই দেশের জনগণের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। সূত্র আনাদোলু এজেন্সি। যুদ্ধ প্রস্তুতি ও পারমাণবিক শক্তি বাড়ানোর আহ্বান কিমের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের উপরে জোর দিয়ে বলেছেন, সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না। কিম জং উন গত শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কোরিয়ান পিপলস আর্মি KPA ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষকদের 4র্থ সম্মেলনে এই বক্তব্য দেন। কিং এ সময় যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক কৌশলে অগ্রাধিকার দিতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন, সেই সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার উপরে তিনি জোর দেন। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসেবেই উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটকে কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন। উত্তর কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ হিসেবে ব্যবহার করার জন্য অভিযোগ করেছেন। তবে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে, যদিও কিম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে কিমের এই বক্তব্যের মধ্যে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন APEC সম্মেলনে দক্ষিণ
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের নেতারা উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের নিন্দা জানিয়েছেন। উত্তর কোরিয়ার এই পারমাণবিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র আনাদোলু এজেন্সি।